হাই, ভালো আছো তোমরা আশা করি। আজকের ক্লাস লেসন 10। আমাদের লেসনগুলো শেষ হয়ে গেছে। আজকে এখন আমরা ইম্পর্টেন্ট দেখে যে লেসনগুলো আছে 10। তারপরে গ্রামার হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। এই গ্রামারটা একটু তোমরা এখান থেকে পড়বা। গ্রামারটা সেলফ টিচিং থেকে পড়বো। এসটিপি, আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি একটু পরে। এসটিপি থেকে পড়বা। আর ট্রান্সলেশন তো শীট দেয়াই আছে। আর ন্যাচারাল ক্লাইমেটস ইন বাংলাদেশ, ন্যাচারাল ক্লাইমেটস ইন বাংলাদেশ এটা পড়বা তোমরা। তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা খাতা কলম নাও হাতে সবাই। এভরিবডি টেক ইউর খাতা। প্রিপোজিশন 58 পেজ। প্রিপোজিশন এটা পেজ নম্বর হচ্ছে 58, 58। এটা তোমরা এখান থেকে পড়বা, এখানে আচ্ছা আমি শুরু করতে যাচ্ছি। প্রিপোজিশন, যেহেতু প্রিপোজিশন তোমাদের আগেও পড়াইছি, প্রিপোজিশনের সংজ্ঞাটা হচ্ছে যে দ্য ওয়ার্ড which will be before a noun and will make a relationship among all the person speech। মানে হচ্ছে যে শব্দটা নাউনের আগে বসে বাক্যের অন্য অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, এটাকে বলা হয় প্রিপোজিশন। আর প্রিপোজিশনাল শব্দগুলো তোমরা জানো, অফ, ইন, টু, বাই, হ্যাঁ, অফ, ইন, টু, বাই, উইথ, ইন, উইথ, বিফোর, বিহাইন্ড, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে প্রিপোজিশন। তোমরা জানো প্রিপোজিশন শব্দটার নিজস্ব ওইরকম কোনো অর্থ নেই। তবে প্রিপোজিশন তাহলে কি কাজে লাগে? প্রিপোজিশনটা কাজে লাগে আমাদের যে বাংলায় তে, এ, এই ধরনের অর্থ আছে না। যেমন আমরা বলি যে স্কুলে যাই, এই যে স্কুলে যাই, আমরা ইংরেজিতে এটাকে বলতে হবে আই গো টু স্কুল। এখানে যদি আমরা টুটা না দিই তাহলে ওখানে বাংলায় আবার লে আসবে না। ওখানে আমরা টু উঠে দিলে, যেমন এই যে আমি স্কুলে যাই, আচ্ছা, আই গো টু স্কুল। এখানে যদি আমরা টুটা মুছে ফেলি তাহলে আই গো স্কুল, তাহলে আমি স্কুল যাই হয়। এখানে তাহলে একারটা হয় না। তার মানে কি, এই টুটার অর্থটা এখানে দাঁড়াইছে এই একার, অর্থাৎ এ যে ওখানে এই এটা কারণে টুটা দেওয়ার কারণে ওখানে একটা এ আসছে। টু না দিলে তাহলে সেন্টেন্স, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা সেন্টেন্সের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা টু, অফ, ইন, বাই এগুলো প্রকাশ না করি আর এগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে সেন্টেন্সের বাক্যের অর্থের পরিপূর্ণতা হবে না। অন দ্য আদার হ্যান্ড সৌন্দর্য নষ্ট হবে। সেই জন্য প্রিপোজিশনটা দরকার। প্রিপোজিশনটা আমাদের বাংলায় বলা হয় অব্যয়, মানে যার কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই। হ্যাঁ, যেমন এই টু এর কোনো ওরকম কোনো ইয়ে নেই। তবে আমরা টু একটা কাজে ব্যবহার করি, সেটা আমরা নেক্সট টাইম টু কীভাবে ব্যবহার করি, কী জন্য ব্যবহার করি, সেগুলো আমরা নেক্সট টাইম পড়ব। আচ্ছা, আই গো টু স্কুল, এখানে টুটা প্রিপোজিশন হচ্ছে অফ, ইন, টু, বাই, উইথ, এইগুলো। আমি এখন প্রিপোজিশনের প্রকারভেদটায় যাচ্ছি। মনে রাখবা প্রিপোজিশনের প্রকারভেদটা not much so important, not so important like other persuasive speeches, কারণ আদার পারসুয়েসিভ স্পিচের আইডেন্টিফিকেশনটা একটা ব্যাপার। এই প্রিপোজিশনের আইডেন্টিফিকেশন বা এই প্রিপোজিশনের ক্লাসিফিকেশন ইজ নট মাচ মোর ইম্পর্টেন্ট, কিন্তু একটা ফর্মালিটি বলতে তো কথা আছে। আবার এমনও হইতে পারে যে প্রিপোজিশন ইয়েটা আসতেও পারে, সেক্ষেত্রে তোমাদের আর এটা জেনে রাখা ভালো। সেক্ষেত্রে এই জন্য তোমাদের ক্লাসিফিকেশনগুলো আমাদের করতে হবে। ক্লাসিফিকেশনটা হচ্ছে প্রিপোজিশন আর অফ 6 kinds। প্রিপোজিশন আর অফ 6 kinds। এক নম্বর হচ্ছে সিম্পল প্রিপোজিশন। লেখো
সিম্পল প্রেপজিশন, 2 নম্বরে ডাবল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, 3 নম্বরে কম্পাউন্ড প্রেপজিশন, ফ্রেজ প্রেপজিশন, ফ্রেজ প্রিপজিশন, তারপর হচ্ছে ডিটাচড প্রিপজিশন, ডিটাচড প্রিপজিশন, ডিট্যাচড, আর 6 নম্বর হচ্ছে ডিসগাইজ প্রিপজিশন। প্রেপ, ডিসগাইজ প্রিপজিশন সবগুলো উঠিয়ে হলো এই মুহূর্তে। ডিসগাইজ প্রিপজিশন, সিম্পল প্রিপজিশন, সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন এবং ফ্রেজ বানানটা হচ্ছে PHRASE, ডিটাচড প্রিপজিশন। ঠিক আছে, এই প্রিপজিশনগুলো হচ্ছে প্রকারভেদ। তারপর হচ্ছে আমি যাচ্ছি এক একটা বলতে। সিম্পল প্রিপজিশন, সিম্পল প্রিপজিশন, সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন কোনগুলো? একদম সাধারণ, সিম্পল শব্দের অর্থ কি বোঝাই যাচ্ছে যে সাধারণ প্রিপজিশনগুলো। সাধারণ প্রিপজিশন কোনগুলো? সেটা হচ্ছে অফ, অন, টু, বাই, টু, বাই, উইথ, ফর, তারপরে ইন, তারপরে বাই হয়েছে অ্যাট। এই যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অন সিলেবল সহজ জায়গার যে শব্দগুলো আছে, এক সিলেবলের যে শব্দগুলো আছে, এইগুলো হচ্ছে সিম্পল প্রিপজিশন। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সিম্পল প্রিপজিশন। আর ডাবল প্রিপজিশনটা হচ্ছে ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন বোঝা যাচ্ছে যে ডাবল, দুইটা। কোনটা? যেমন আপ, অন, ইন, টু, তারপরে ইন টু, তারপরে উইথ ইন, উইথ ইন, ডাবল প্রিপজিশন, উইথ ইন, তো উইথ আউট, এখানে তুমি দেখতে পারো প্রত্যেকটার মধ্যে দুটো প্রিপজিশন আছে। আপ, অন, ইন, টু, উইথ, উইথ ইন, উইথ আউট। এইগুলোর মধ্যে প্রত্যেকটা দুটো শব্দ আছে, দুটো প্রিপজিশন। দুটো প্রিপজিশন ইন দ্য কম্বাইন্ড অফ টু প্রিপজিশন। Double preposition is made by in the combine of two preposition. দুটো প্রিপজিশনের সংযুক্ত হয়ে দুটো প্রিপজিশন একসাথে হয়ে তারপরে বলা হয় এটাকে ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন অর্থাৎ সিম্পল, বুঝতে পারছো? ডাবল হচ্ছে এটা। এরপর হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডটা কিরকম? যদিও কম্পাউন্ডটা আগে ছিল, কম্পাউন্ড প্রেপ। কম্পাউন্ডে কিরকম? হাউ? কম্পাউন্ডটা হচ্ছে দুটো তিনটা প্রিপজিশন একসাথে মিলে যাবে, কিন্তু ডাবলের মতো এরকম এক থাকবে না। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন
অন প্লাস বাই প্লাস আউট, এই তিনটা প্রিপোজিশনের সংমিশ্রণে একটা হয়, সেটা হচ্ছে যে অ্যাবাউট। অ্যাবাউট তার মানে অনে হয়েছে এ, বাইয়ের আছে বি, আর আউট, অ্যাবাউট। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে তিনটা প্রিপোজিশন অন প্লাস বাই প্লাস আউট, অন বাই আউট কিন্তু হয় না, অন বাই আউট হয় না। যদি অনও থাকতো, বাইও থাকতো, আউটও থাকতো, তাহলে বলা হতো সেটাকে ডাবল প্রিপোজিশন। অর্থাৎ যদি যে যে প্রিপোজিশনগুলো যুক্ত করা হয়েছে ওই প্রিপোজিশনগুলো যদি একটার মধ্যে থাকে, মানে প্রিপোজিশন সংযুক্ত হওয়ার পর ওটার মধ্যে যদি অস্তিত্বহীনভাবে থাকে, মানে একদম স্পষ্টভাবে থাকে, তখন ওটাকে বলা হয় ডাবল প্রিপোজিশন। আর যদি ওটার অস্তিত্বটা যথাযথ না থাকে, যেমন আমি যদি একটা শরবত বানাই, শরবত বানানোর মধ্যে ওখানে লেবু থাকে, পানি থাকবে, চিনি থাকবে, হয়তো লবণও থাকবে, এই চারটা সংমিশ্রণে হয়। এখন তুমি বানানোর পরে, এটা বানানোর পরে কম্পাউন্ড করার পরে তুমি কি লবণ, চিনি, পানি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবে? পারবে না, কারণ এটা মিশে গেছে। কিন্তু তুমি যখন ঝালমুড়ি একসাথে মিক্স করবা, তখন কিন্তু বলে দিতে পারবে এটা কাঁচামরিচ, এটা শসা, এটা হচ্ছে এই মশলা, এটা মুড়ি, এগুলো প্রত্যেকটা আলাদা করে দেওয়া যায়। তো ডাবল প্রিপোজিশনটা হচ্ছে অনেকটা এইরকম ঝালমুড়ির মতো, যেটা একসাথে মিক্সড হয় কিন্তু অস্তিত্বটা একদম আলাদা আলাদা থেকে যায়, প্রত্যেকটা জিনিসের অস্তিত্বটা, চেহারাটা স্পষ্ট থেকে যায়। বাট কম্পাউন্ড প্রিপোজিশনের অস্তিত্বটা সেম থাকবে না, ওটা মিলেমিশে তার একাকার হয়ে যায়। যেমন এখানে আপ প্লাস ওয়ান আপন, ইন প্লাস টু ইনটু, দুইটাই এখানে আছে, ইনও আছে, টু আছে, কিন্তু এখানে কিন্তু সেটা নাই। বাই প্লাস হাইন্ড মানে হচ্ছে বিহাইন্ড, বাই প্লাস হাইন্ড মানে বিহাইন্ড। বাই প্লাস ফোর সমান বিফোর। হ্যাঁ, এইগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো? দ্য প্রিপোজিশন হুইচ উইল বি কম্বাইন্ড উইথ আদার প্রিপোজিশন বাট দ্য এক্সিস্টেন্স উইল নট বি কি বলে একদম অ্যাভেলেবেল হবে না, যেটা মিশে একাকার হয়ে যাবে, অনেকটা এরকম। তাহলে তোমাদেরকে আমি 3 প্রকার প্রিপোজিশন পড়ালাম। একটা হচ্ছে কি জানো, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন আর কম্পাউন্ড প্রিপোজিশন। নাম্বার 4-এ আসি আমরা ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনটা একটু ধরো, লেখো ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন কি? এক থেকে একাধিক শব্দ প্রিপোজিশনের মতো কাজ করবে। more than one words which combinedly with work for a preposition। যেমন একসাথে এখানে তোমাদের দেয়া আছে এক বা একাধিক শব্দ মিলে প্রিপোজিশনের কাজ করলে তাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন এই জাতীয় প্রিপোজিশনের উপর একটি সিম্পল প্রিপোজিশন থাকে আগে এবং পরে একটি সিম্পল প্রিপোজিশন থাকে। অর্থাৎ এখানে লেখা আছে যে তোমরা লিখে নিতে পারো যে এক বা একাধিক প্রিপোজিশন মানে একাধিক শব্দ যখন একসাথে, যেমন ইন স্পাইট অফ, এখানে কিন্তু আর কোনোটার সাথে মিশে নেয়। ডাবল প্রিপোজিশনে মিশছে কিন্তু অস্তিত্ব ঠিক ছিল। কম্পাউন্ড প্রিপোজিশনও একটার সাথে একটা মিশছে কিন্তু একটার অস্তিত্বটা ঠিক ছিল না। এখানে কিন্তু আর কারোর সাথে কেউ মিশে নেয়, এখানে 3টা শব্দ মিলে একসাথে প্রিপোজিশনের কাজ করছে, 3টা শব্দ। তো যখন একাধিক শব্দ প্রিপোজিশনের মতো কাজ করে বা প্রিপোজিশনের কাজ করে, দেন দ্য ওয়ার্ডস, এই ফ্রেজটা, এটা একটা ফ্রেজ কখনো একটা শব্দ দিয়ে হয় না। ফ্রেজ অবশ্যই 2টো শব্দ হতে হবে, বেশি হতে পারে, 2-3টা হতে পারে। তো ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে। এই ফ্রেজটা কিসের কাজ করছে? প্রিপোজিশনের কাজ করছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলা আছে এখানে প্যাসেজের মধ্যে, আইয়ার মধ্যে, সেটা হচ্ছে যে এটা শুরুতেও একটা প্যাসেজ, শুরুতেও একটা আইয়া থাকে, কি জানো?
শুরুতেও একটা প্রেপোজিশন থাকে, শেষেও। ইনেরা যেমন ইন এবং অফ। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে ইন অনার অফ, ইন অনার অফ, NOUR, অনার অফ, honor of, instead of, instead of, by dint of, by dint of, by dint of, এই শব্দগুলো প্রত্যেকটাই একটা প্রিপোজিশন ফ্রেজ, প্রত্যেকটাই একটা প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশন শুরুতে এবং শেষে একটা প্রিপোজিশন থাকে, সেটাই হচ্ছে আগেও একটা প্রিপোজিশন, পরে একটা প্রিপোজিশন। মানে প্রিপোজিশন ডট ডট প্রিপোজিশন, প্রিপোজিশন ডট ডট প্রিপোজিশন কে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই প্রিপোজিশনের ক্লাসিফিকেশনের মধ্যে কোনো প্যাচ ট্যাচ নাই তেমন, ঠিক আছে। এরপর আছে ফ্রেজ প্রিপোজিশন, ডিটাচ প্রিপোজিশন। ডিটাচ প্রিপোজিশন মানে ডিটাচড, ডিটাচড প্রিপোজিশন, ঠিক আছে। আচ্ছা, ডিটাচড প্রিপোজিশন। অ্যাটাচড মানে কি তোমরা জানো? অ্যাটাচড মানে হচ্ছে একত্রিত হওয়া, সংযুক্ত হওয়া। ডিটাচড মানে আলাদা হয়ে যায়। তার মানে এখানে স্পষ্ট বোঝা গেছে যে প্রিপোজিশনটা আলাদা হয়ে যায়। এখন কোথা থেকে আলাদা হয় সেটা হচ্ছে ব্যাপার। এখানে হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর, এই ফর কথাটা প্রিপোজিশন এবং এটাই ডিটাচড প্রিপোজিশন। এই আমরা জানি যে প্রিপোজিশনের পরে একটা নাউন হয়, এটার পরে কোনো নাউন নেই। আমি আবার অ্যাডভার্ব বলেছিলাম, যে সকল প্রিপোজিশনের পরে নাউন নাই সে সকল প্রিপোজিশন অ্যাডভার্ব হবে। এই ক্ষেত্রে এটা খাটবে না, এক্ষেত্রে এটা খাটবে না। কী কারণে? ফর হোয়াট আর ইউ লুকিং, মানে তুমি কি খুঁজতেছো, কিসের জন্য তুমি খোঁজাখুঁজি করতেছো। এই যে ফরটা বসার কথা ছিল হোয়াটের আগে, ফরটা খেয়াল করে শুনবো কেন এটা ডিটেস্ট হলো সেটা বলতেছি। কেন এটা ডিটেস্ট হলো? প্রিপোজিশন অলওয়েজ বসে নাউনের আগে, কিন্তু এখানে সেন্টেন্সের ডিমান্ড অনুসারে এখানে প্রিপোজিশনটা আসার কথা ছিল হোয়াটের আগে। যেমন আমরা বলি যে ফ্রম ওয়্যার আর ইউ, ফ্রম ওয়্যার কোথার থেকে আসবে, ফর হোয়াট কী জন্য, এই শব্দ এই জিনিসগুলো ভুল। কারণ হচ্ছে প্রিপোজিশন কখনো WH ওয়ার্ডের আগে বসে না, প্রিপোজিশন নাউন কোনো অন্যের আগে বসে। WH এর আগে প্রিপোজিশন, কোশ্চেন ওয়ার্ডের আগে প্রিপোজিশন বসে না, ঠিক আছে। কোশ্চেন ওয়ার্ডের আগে প্রিপোজিশন বসে না, কিন্তু সেন্টেন্সের মিনিংটা তো ডিমান্ড করে, সেন্টেন্সের মিনিংটা তো একটা প্রিপোজিশন ডিমান্ড করে। তাহলে প্রিপোজিশনটা কোথায় হবে? এই জন্য প্রিপোজিশনটা WH ওয়ার্ডের আগে না বসে একদম শেষে গিয়ে বসে, একদম শেষে গিয়ে বসে। মানে হচ্ছে যে WH ওয়ার্ডের আগে প্রিপোজিশন বসে না, কিন্তু যদি সেন্টেন্স ডিমান্ড করে তখন আমাদের তো প্রিপোজিশনটা সেন্টেন্সের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা কোথায় রাখবো? WH এর আগে বসার কথা ছিল সেখানে আমরা না রেখে আমরা একদম শেষে নিয়ে যাব, সেটাই হচ্ছে ডিটাচ প্রিপোজিশন, একদম আলাদা হয়ে যাবে, ঠিক আছে। What are you looking for? What is Dhaka famous for? What is Dhaka famous for? What is Dhaka famous for? এরকম আরও অনেক সেন্টেন্স আছে যেগুলোর প্রিপোজিশনটা কোশ্চেন। তোমরা সব থেকে মনে রাখার আমি একটা সহজ উপায় দিই, সেটা হচ্ছে যে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ এবং প্রিপোজিশন শেষে আছে। এই যে শেষে যে প্রিপোজিশনটা থাকবে সেটা হচ্ছে একটা ডিটাচ প্রিপোজিশন, কারণ প্রিপোজিশনটা বসার কথা ছিল এখানে। ফরওয়ার্ড ঢাকা ইজ ফেমাস, ঢাকা কী জন্য বিখ্যাত, এই কী জন্য ফরওয়ার্ড, সেটা না হলে একদম ফরটা শেষে চলে গেল, তাহলে এটাই হচ্ছে ডিটাচ প্রিপোজিশন। আর আরেকটা হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন।
ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগেজ প্রিপোজিশন। ডিসগেজ শব্দের অর্থ কি? ছদ্মবেশ। ডিসগেজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশী, মানে যার আসল রূপটা বা প্রধান রূপটা নাই যার, সেটাই বলা হয় ছদ্মবেশী। এখন যদি আমি দাড়ি লাগাইয়া একদম টিয়া হয়ে যাই, ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় বসে থাকি, পাগলের মতো দেখাবে, যেটা হচ্ছে একটা ছদ্মবেশ, ওটা আমার আসল রূপ নয়। তো যে সকল শব্দ, যে সকল প্রেপোজিশনগুলো ছদ্মবেশ আকার ধারণ করে, যেমন অফ, অফ একটা ছদ্মবেশী প্রেপোজিশন ধারণ করে মাঝে মাঝে। অন ছদ্মবেশী প্রেপোজিশন কীভাবে ধারণ করে আমি দেখাচ্ছি। যেমন ইট ইজ 7 o'clock, ইট ইজ 7 o'clock। এই যে 7 এই ওটা মূলত ও না, ওটা ছিল অফ। এখানে হওয়ার কথা ছিল, মূল ওয়ার্ডটা হচ্ছে ইট ইজ 7 o'clock। সেই অফটা এখানে, এফটা এখানে না থেকে ও আছে শুধু, অর্থাৎ এইটা ছদ্মবেশ ধারণ করেছে, অফটা শুধু ও হয়ে আছে, এটা একটা ছদ্মবেশী প্রিপোজিশন। তারপরে হি ওয়েন্ট অন হান্টিং, না এখানে কথা ছিল ওয়ান হান্টিং, হি ওয়েন্ট অন হান্টিং মানে হচ্ছে সে শিকারে গেল। এখানে অন না হয়ে এখানে হয় এ, হি ওয়েন্ট আ হান্টিং, অর্থাৎ ওই ওয়ানটা এখানে এ হয়ে গেছে, ওয়ানটা এখানে কি হয়ে গেছে? এ হয়ে গেছে। হি ওয়েন্ট আ হান্টিং, এটা একটা প্রিপোজিশন। কি প্রিপোজিশন? একটা ডিসগাইজ প্রিপোজিশন, এটাও একটা ডিসগাইজ প্রিপোজিশন। আশা করি তোমরা প্রিপোজিশনটা বুঝছো, বোঝার চেষ্টা করছো। আর তোমরা এখান থেকে আরও কিছু আছে, পার্টিসিপল প্রিপোজিশন আছে, নেক্সট ক্লাসে তোমাদেরকে আরেকটু প্রিপোজিশন সম্পর্কে তালিম দেওয়া হবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, কেমন?